দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা বল, আগের দিনে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, তাতে কারো যদি কিছু অসুবিধা হয় তো বলে ফেলো। স্যার আগের দিনে যেখানে সেই নিউক্লিয়ার আইসোমারটা করেছিলেন না, হুম ওখানে কি যে লাইফ টাইম যে জিনিসটা করেছিলেন ওইখানটা বলুন তো। হ্যাঁ, মানে লাইফ টাইম মানে হচ্ছে যে যখন কোনো তেজস্ক্রিয় মৌল হয় না, তেজস্ক্রিয় মৌল হুম, সে অটোমেটিক্যালি মানে স্পন্টিনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে সে ভাঙতে থাকে, ঠিক আছে? আচ্ছা এবারে হুম, ধরো তুমি শুরুতে হয়তো 100টা অ্যাটম নিয়ে শুরু করেছিল। এবারে যে সময়ে অর্ধেকটা ভেঙে যাবে আর অর্ধেকটা থাকবে, সেই সময়টাকে বলা হবে হচ্ছে অর্ধ জীবনকাল বা হাফ লাইফ টাইম, ঠিক আছে? এবারে বিভিন্ন মানে এবার এই যে তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের ঘটনা। হ্যাঁ, এবারে তোমার যেটা হচ্ছে যে নিউক্লিয়াসের গঠনটা কেমন তার উপরে নির্ভর করবে যে তার হাফ লাইফ টাইমটা কি হবে। তাহলে এবারে যেটা হচ্ছে যে যে এলিমেন্টগুলোর কথা বলা হচ্ছিল, সেই এলিমেন্টগুলো দেখো তাদের প্রোটনের সংখ্যা, নিউটনের সংখ্যা, হ্যাঁ, এগুলো সব সমান। সেই রেসপেক্টে আমি এর আগে যে ডিফারেন্সিয়েশন গুলো করেছি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোডায়াফার, এই ক্লাসিফিকেশনের মধ্যে এগুলো পড়ছে না, কারণ এক্ষেত্রে কেন্দ্রে প্রোটনের সংখ্যা, নিউটনের সংখ্যা সব সমান, অটোমেটিক্যালি ভর সংখ্যাও সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ার আইসোমার, তার মানে তাদের প্রোটনের সংখ্যা, নিউটনের সংখ্যা সমান, কিন্তু তার তেজস্ক্রিয়তাটা আলাদা। সেই ধরনের এলিমেন্টগুলোকে বলা হচ্ছে নিউক্লিয় আইসোমার, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর এমনি তেজস্ক্রিয়তা আমাদের পরে আছে, মানে কেমিস্ট্রিতে নেই, ফিজিক্সে তেজস্ক্রিয়তা আছে। সেইখানে যখন তেজস্ক্রিয়তা পড়ানো হবে তখন দেখবে আরেকটু ডিটেলে তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে, ঠিক আছে? আর কিছু? স্যার এখানে আরেকটা বইতে প্রশ্ন পেয়েছিলাম যে ওখানে বলেছিল ডাই পজিটিভ জিঙ্ক আয়ন তার ভর সংখ্যা কত দিয়েছে তাহলে তার নিউটন সংখ্যা বার করতে হবে। হুম, এখানে বলেছে পজিটিভ জিঙ্ক আয়ন মানে জেড টু প্লাস হতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেড এন টু প্লাস, হ্যাঁ। তাহলে স্যার যদি জেড টু প্লাস হয় তাহলে তার তো ইলেকট্রন সংখ্যাটা তো 28 হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 28 হলে তাহলে তার যদি ভর সংখ্যা 14 হয় তাহলে প্রথমে তো 28 বিয়োগ করে না 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 না, 32 হচ্ছে। না 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 না, ভর সংখ্যার সঙ্গে তো ইলেকট্রনের মাসের কোনো সম্পর্ক নেই। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা, ঠিক আছে? হুম, প্রোটনের সংখ্যা হুম, প্লাস নিউট্রনের সংখ্যা হচ্ছে তোমার 70, বুঝতে পেরেছো? ও, প্রোটনের সংখ্যা তো 30ই থাকছে, ইলেকট্রনের সংখ্যা দুটো কমে যাচ্ছে, ঠিক আছে? প্রোটনের প্রোটন, সংখ্যা 30 থাকবে। হ্যাঁ প্রোটনের সংখ্যা যা ছিল তাই থাকবে। যখন তোমার ধরো কোন একটা ক্যাটায়ন বা অ্যানায়ন হবে, ইলেকট্রনের সংখ্যাটার পরিবর্তন হবে, প্রোটনের সংখ্যাটা কিছু পাল্টাবে না। যদি নিউট্রাল হয় তখন হচ্ছে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান। হ্যাঁ, যেমন ধরো সোডিয়াম তার প্রোটনের সংখ্যা হচ্ছে 11টা, ইলেকট্রনের সংখ্যা 11টা, কিন্তু সোডিয়াম প্লাস যখন করবে Na প্লাস, তখন তার প্রোটনের সংখ্যা 11টা, ইলেকট্রনের সংখ্যা 10টা। আর ভর সংখ্যা তো প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা, নিউট্রনের সংখ্যাটা সবসময় ভর সংখ্যার থেকে প্রোটনের সংখ্যা বিয়োগ করতে হবে। আর প্রোটন বা নিউট্রনের সংখ্যা ওই ক্যাটায়ন না অ্যানায়ন তার উপরে নির্ভর করে না, বুঝতে পেরেছো? Right. আর কিছু? দিনের পরে দিনে ভালো করে পড়ে নিচ্ছ তো? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? প্রীতম, প্রীতম তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। আর তুই কোন প্রীতম? তুই বাগনানের প্রীতম না জঙ্গলপাড়ার প্রীতম? হ্যাঁ প্রীতম মান না, কিন্তু কোথাকার প্রীতম, তোর বাড়ি কোথায়? হ্যাঁ বুঝতে পেরেছি। আসলে আর একজন প্রীতম আছে, তো দুজন প্রীতম আছে। আমার জঙ্গলপাড়া ওর নামও তো প্রীতম নাকি রে? না তুই না, মানে আরেকজনকে বলছি, উজ্জ্বল, আরেকজন আছে না প্রীতম?
ওর টাইটেল তো স্যার ঘোষ। ও ঘোষ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সে প্রীতম মান্না, তোর কথাই বলছি, তোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো? আচ্ছা। আর ইংরেজি নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা নেক্সট স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমি একটু অ্যাডভান্স লেভেলে পড়াবো, হ্যাঁ, কিন্তু আমি চাই যে বেসিকটা, মানে বেসিকটা ক্লিয়ার করে আস্তে 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 অ্যাডভান্সে যাব, মানে সবটাই কিন্তু তুমি বুঝতে পারবে। তুমি কখনোই ঘাবড়ে যেও না যে অ্যাডভান্স পড়ানো হয়ে যাচ্ছে, মুখ হয়ে যাচ্ছে, তুমুক হয়ে যাচ্ছে, এইসব নিয়ে বেশি ভেবো না। হ্যাঁ, মানে আমি দরকার হলে আমি অনেক বেশি সময় দেব। হ্যাঁ, কিন্তু বেসিকটাকে করে নিয়ে একদম সরাসরি অ্যাডভান্সে একটুখানি চলে যাব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে what we want to discuss today is a black body radiation বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, এইভাবেই বলি, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এগুলো তোমাদের ইলেভেনের কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে যেমন কিছুটা আছে, যেমন টুয়েলভে আমি তোমাকে পরে সিলেবাসটা দেখিয়ে দেবো যে মডার্ন ফিজিক্স বলে একটা পার্ট আছে আর কি, যে মডার্ন ফিজিক্স পার্টের মধ্যেও এই জিনিসটা আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ব্ল্যাক বডি বলতে কি বুঝি আমি, মানে এটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বললাম, এটা অনেক সময় এখান থেকে দেখবে বই অনেক সময় লেখা থাকে ব্ল্যাক বডি রেডিয়েশন বলে। ব্ল্যাক বডি রেডিয়েশন আগের দিনে জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলছিলাম, মানে লাইটের নেচার নিয়ে বোঝার চেষ্টা করেছিলাম। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ব্যাপার ছিল, এখন হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। আচ্ছা, দেখো এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটাকে যদি তুমি দেখো, তাহলে এখানে দুটো টার্মের কম্বিনেশন এটা। একটা হচ্ছে ব্ল্যাক বডি, আর একটাকে বলা হচ্ছে রেডিয়েশন। এই দুটো টার্ম মিলে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। আচ্ছা, ব্ল্যাক বডি কাকে বলে? ব্ল্যাক বডি মানে হচ্ছে যে একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে আলো তো ফ্রিকোয়েন্সিগুলো, মানে আলোকে যদি তুমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলো, তার ফ্রিকোয়েন্সি তো যা খুশি হতে পারে, এবং সেই ফ্রিকোয়েন্সিগুলো তোমার আহ, মানে যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট যদি সে অ্যাবজর্ব করে নেয় বা যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট যদি সে ইমিট করতে পারে, তখন তাকে বলা হচ্ছে ব্ল্যাক বডি। তাহলে এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট all frequencies of electromagnetic radiation. A body that can absorb or emit all frequencies of electromagnetic radiation. তোমার যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট যে অ্যাবজর্ব করতে পারে বা এমিট করতে পারে, সেটা হচ্ছে ব্ল্যাক বডি। আচ্ছা, ব্ল্যাক বডিকে তুমি একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল দেখো, পারফেক্ট মানে 100% ব্ল্যাক বডি যেটা, সেরকম কিছু পাওয়া যায় না। হ্যাঁ, তবে ধরো তুমি কিন্তু একটা কার্বন ব্ল্যাক নিয়ে দেখো, সেখানে দেখা যাবে যে হয়তো যে আলো পড়লো তার 95%, 96% পর্যন্ত আলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। বা তাকে যদি তুমি গরম করো, তাহলে কোনো একটা সার্টেন টেম্পারেচার যখন থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যটা চলে আসছে, তখন সে যে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করেছিল সেই সেই ফ্রিকোয়েন্সি লাইট সে ছাড়তেও পারে, এমিটও করতে পারে। এবারে লোকে একটা ব্ল্যাক বডি জাস্ট এরকম করেছে যে এ পিন হোল, এ কন্টেনার হ্যাভিং এ পিন হোল, a closed container having a pinhole whose inner surface
is rough and coated by carbon black and outer surface is shiny. তো এরকম একটা কন্টেনার, যে কন্টেনারের ভেতরটা হচ্ছে রাফ, এবড়ো খেবড়ো, এবং সেটা কার্বন ব্ল্যাক, একটা কালো রং করা আছে, আর বাইরেটা হচ্ছে শাইনিং। এবারে এই ধরনের কন্টেনার যখন তুমি কনসিডার করছো, ধর আমি এরকম একটা কন্টেনারের কথা বলছি, আচ্ছা এবারে এই কন্টেনারটা একটা ছোট্ট ফুটো রেখে দেওয়া আছে। আচ্ছা এবারে এই এই যে কন্টেনারের ভেতরের সারফেসটা যেটা, সেটা হচ্ছে রাফ। রাফ আর বাইরেটা কিন্তু একদম তোমার শাইনিং। আচ্ছা এবারে ধরো এইখান থেকে তোমার একটা আলো ঢুকলো, একটা লাইট ঢুকলো, লাইট ঢুকে কি হবে, এই ভেতরটা কিন্তু তোমার রাফ সারফেস, সে তোমার রিফ্লেক্টেড হবে, এই রিফ্লেক্টেড হচ্ছে, 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 এরকম ভাবে বারবার বারবার রিফ্লেকশন হচ্ছে। তো বারবার যদি রিফ্লেকশন হয় তাহলে কি হচ্ছে দেখো, এই মানে যখন তোমার ভেতরটা তোমার এরকম রাফ সারফেস আছে, সেখানে যে কোনো অ্যাঙ্গেলে সেটা রিফ্লেক্টেড হবে, আর যে কোনো অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে। এবার তুমি জানো যে এমনি একটা পারফেক্ট মিরারও যদি হয়, তাহলে 96%-এর মতো রিফ্লেক্ট করে আর 4%-এর মতো অ্যাবজর্ব হয়ে যায়। আর ভেতরে একটা কালো মানে তোমার কার্বন ব্ল্যাক বা ইত্যাদি তোমার যদি কোট করা থাকে, তখন যেটা হবে যে ভেতরে মানে অনেকবার রিফ্লেকশন হবে, কারণ এই ফুটোটা কিন্তু খুব ছোট, সে বেরোনোর রাস্তাটা খুঁজে পাচ্ছে না। বারবার বারবার যখন রিফ্লেক্টেড হচ্ছে, রিফ্লেক্টেড হতে হতে পুরো লাইটটাই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কারণ বাইরে সে বেরোনোর কোনো সুযোগ থাকছে না। এখানে এরকম একটা ক্লোজ কন্টেনার হ্যাভিং এ পিন হোল হুজ ইনার সারফেস ইজ রাফ অ্যান্ড কোটেড বাই কার্বন ব্ল্যাক অ্যান্ড আউটার সারফেস হচ্ছে শাইনিং, তারা কিন্তু একটা মোরাললেস পারফেক্ট ব্ল্যাক বডির মতো বিহেভ করতে পারে। ঠিক আছে, তাহলে এইটা একটা আদর্শ কৃষ্ণ বস্তু, মানে ব্ল্যাক বডি মানে কৃষ্ণ বস্তু, একটা আইডিয়াল ব্ল্যাক বডি বা আদর্শ কৃষ্ণ বস্তু, যে সমস্ত আলো অ্যাবজর্ব করে নিতে পারবে বা সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারবে, বা তাকে যদি গরম করা হয় সমস্ত ফ্রিকোয়েন্সি লাইটে ছেড়ে দিতে পারবে। আর রেডিয়েশন হচ্ছে, তোমরা জানো রেডিয়েশন মানে বেসিক্যালি হচ্ছে, মানে ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইট ইজ লাইট অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমি আগের দিনে রেডিয়েশনটা নিয়ে কথাবার্তা বলেছিলাম। ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে কি বুঝছি তাহলে? তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে যে রেডিয়েশন এমিটেড অর অ্যাবজর্ব বাই এ ব্ল্যাক বডি, সেটা ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশনটা অ্যাজ এ হলে আমি কি বলবো? রেডিয়েশন absorbed or emitted by a black body is called black body radiation. আচ্ছা তাহলে এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, এবারে দেখো এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন আর নর্মাল যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার মধ্যে কোনো তফাৎ নেই, মানে যেটাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটাই ব্ল্যাক বডি রেডিয়েশন। আচ্ছা এবারে আমি তোমার মানে এই ব্ল্যাক বডি এই যে টার্মটা, এই টার্মটা হচ্ছে বিজ্ঞানী কারচফ, তিনি প্রথম এই ব্ল্যাক বডি এই টার্মটা প্রথম উল্লেখ করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার যে এই যে বললাম না, যে
মানে মানে একটা আদর্শ কৃষ্ণ বস্তু, সে যে যে ফ্রিকোয়েন্সি, মানে কিছু ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করছে বা কিছু ফ্রিকোয়েন্সি লাইট সে এমিট করছে। এবার দেখা যাচ্ছে যে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করে বা সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট এমিট করে। এবারে আমি জাস্ট একটা পারফেক্ট ব্ল্যাক বডি কিন্তু ধরে নিই, যে পারফেক্ট ব্ল্যাক বডিটা যে রেডিয়েশনটাকে ছাড়ছে, সেই রেডিয়েশনটাকে যদি তুমি অ্যানালাইজ করো, তাহলে সেখান থেকে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্সটা দেখতে পাওয়া যায়। তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স একটুখানি দেখতে হবে। আচ্ছা, তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স দেখার আগে একটা টার্ম একটুখানি আমি ইন্ট্রোডিউস করে নিই। এটা হয়তো তোমাদের একটু ক্লামজি লাগতে পারে, কিন্তু অত ভয়ের কিছু নেই। মানে ধরো আমি একটা টার্ম বললাম, এ ধরো রো নিউ ডি নিউ বলে একটা টার্ম আমি এখানে ব্যবহার করছি। ধরো আর একটা আমি টার্ম ব্যবহার করব আর নিউ ডি নিউ। আচ্ছা, রো নিউ ডি নিউ জিনিসটা কি? রো মানে তো ডেনসিটি, তো এটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম। তার মানে হলো কি, এটা এনার্জি পার ইউনিট ভলিউম মানে এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ within the frequency range nu and nu plus d nu। মানে দেখো, একটা ব্ল্যাক বডি যখন রেডিয়েশন ছাড়ে বা রেডিয়েশন অ্যাবজর্ব করে, তার ফ্রিকোয়েন্সি তো 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। এই পুরোটা আমার পক্ষে এখন মাপা সম্ভব না, সেখানে আমি এটা করছি যে ফ্রিকোয়েন্সি যখন নিউ থেকে নিউ প্লাস ডি নিউ হলো, তার মধ্যে এনার্জি পার ইউনিট ভলিউম সেটাকে বলা হচ্ছে রো নিউ ডি নিউ। আর আর নিউ ডি নিউটা হচ্ছে যে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এটাকে অনেক সময় এনার্জি ফ্লাক্স বলা হয়। এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। মানে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে, প্রতি একক সময়ে কতখানি এনার্জি এমিটেড হচ্ছে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তাকে আর নিউ ডি নিউ বলা হচ্ছে। তাহলে রো নিউটা দেখো এনার্জি পার ইউনিট ভলিউম, আর আর নিউ ডি নিউটা হচ্ছে এনার্জি ফ্লাক্স মানে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশনাল এরিয়া। দুটোই হচ্ছে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এইটা। আচ্ছা, এবং এই রো নিউ এবং আর নিউ তারা একে অপরের সঙ্গে রিলেটেড। কেমন করে? যে আর নিউ ডি নিউটা সেটা হয় 1/4 ইন্টু স্পিড অফ লাইট ইন্টু রো নিউ ডি নিউ হয়। মানে আর নিউ ডি নিউ আর রো নিউ ডি নিউ একে অপরের সঙ্গে প্রপোর্শনাল। এই প্রপোর্শনালটা হচ্ছে 1/4 ইন্টু সি, সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট, সেটা হচ্ছে স্পিড অফ লাইট। আচ্ছা, এই পুরো ব্যাপারটাকে কেউ চাইলে তোমার ফ্রিকোয়েন্সির টার্মসে না করে ওয়েভ লেন্থের টার্মসেও কেউ করতে পারে। ধরো কেউ যদি এরকম করতো, রো ল্যামডা ডি ল্যামডা করতো, ওই একই ব্যাপার, শুধু এখানে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জের বদলে হচ্ছে উইদিন দ্য ওয়েভ লেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা লিখতে হতো। মানে রো ল্যামডা ডি ল্যামডাটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, তার মানে এনার্জি ডেনসিটি, এটা উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। মানে একই ব্যাপার। এবারে দেখো, এনার্জি ডেনসিটিটাকে যেমন তুমি ফ্রিকোয়েন্সির টার্মসে লিখতে পারো, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ একে অপরের সঙ্গে কেমন করে রিলেটেড আমি আগের দিন বলেছিলাম, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে যে জিনিসটা ফ্রিকোয়েন্সির টার্মসে লেখা যায় সেটা ওয়েভলেন্থের টার্মসেও লেখা যায়। আগেরটা ফ্রিকোয়েন্সির টার্মসে করে, এখন জিনিসটা ওয়েভলেন্থের টার্মসে। ঠিক একই রকম ভাবে কেউ চাইলে আর ল্যামডা ডি ল্যামডাটা এটাকে ওয়েভলেন্থের টার্মসে ভাবতে পারে। সেটা হচ্ছে এই একই রকম, এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট
ক্রস সেকশনাল এরিয়া মানে সেই এনার্জি ফ্লাক্স হলো এটা উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। একই ব্যাপার, এই সবটা শুধু ওয়েভলেন্থের টার্মসে করে দিলাম। আর ল্যামডা ডি ল্যামডা সেটা এইরকমভাবে রিলেটেড 1/c হলো ল্যামডা ডি ল্যামডা। আমি দুটো টার্ম যা সেখানে ইন্ট্রোডিউস করলাম, রো নিউ ডি নিউ, আর নিউ ডি নিউ, বা রো ল্যামডা ডি ল্যামডা, আর ল্যামডা ডি ল্যামডা। প্রথমটা মানে এইটাকে নতুন করে বলছি না, এইটাকে বললেই হবে যে রো নিউ ডি নিউটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, অর্থাৎ এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আর নিউ ডি নিউ হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট ইজ দ্য এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এই দুটো টার্ম আমি জাস্ট আমি বললাম এবং একে অপরের সঙ্গে এইরকমভাবে রিলেটেড। যেহেতু স্পিড অফ লাইটটা সেটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে স্পিড অফ লাইট, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। এইটা সেটা যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড একটা কনস্ট্যান্ট হয়। তার মানে আর নিউ ডি নিউ আর রো নিউ ডি নিউ একে অপরের সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ আমি যদি ছবি আঁকি তাহলে হচ্ছে আর নিউ ডি নিউ ভার্সেস নিউ ছবি যেমন দেখতে হবে, রো নিউ ডি নিউ ভার্সেস নিউ ছবিটা হচ্ছে একই রকমের দেখতে হবে। আচ্ছা, তাহলে এবারে হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখতে হবে। হ্যাঁ, মানে আচ্ছা এই ওই কথাটা একটু ওখানে বলে নিই। বিজ্ঞানী কার্চফ ফার্স্ট introduced the term black body, এটা নিয়ে মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, এবারে মানে কার্চফ যেটা করেছিলেন, প্রচুর এক্সপেরিমেন্ট করেছিলেন 1859 এরকম সময়ে, প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন এবং সেই এক্সপেরিমেন্টগুলোকে করে তিনি ওই মানে বিভিন্ন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি ব্যবহার করেছেন, বিভিন্ন টেম্পারেচার ব্যবহার করেছেন। এবার তিনি দেখতেন সেখান থেকে কতখানি রেডিয়েশন বেরোচ্ছে আর কি। সেখান থেকে তিনি কতগুলো ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন তোমাকে পেতে হয়। তাহলে দেয়ার আর 3 important features of black body energy distribution. ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন আর 3টে ইম্পর্টেন্ট ফিচার্স আছে। এই 3টে ইম্পর্টেন্ট ফিচার্স একটুখানি ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো, প্রথম যে ফিচারটা, ওয়ান, আমি একটা ছবিটা এখানে দাও, তুমি বুঝতে পারবে ভালো করে। ধরো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে তুমি টিটাকে ফিক্স করে দিই। ধরো পার্টিকুলার টেম্পারেচারে তুমি ধরো রো নিউকে নিউ রেসপেক্টে প্লট করলে দেখতে পাই যে প্রথমে ওটা এই নিউ এর মতো করে বাড়ছে, করে একটা ম্যাক্সিমামে পৌঁছানোর পরে তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। এই হচ্ছে ছবিটা দেখতে হয়। আর এটাই যদি তুমি ইন টার্মস অফ ওয়েভলেন্থ লেখো, ফ্রিকোয়েন্সি না করে, এদিকে তোমার রো ল্যামডা বার্সের ল্যামডা যদি প্লট করো, তাহলে ছবিটা দেখতে হচ্ছে তোমার এরকম দেখতে হচ্ছে। এরকম দেখতে হচ্ছে। এটা কোনটা? যখন তোমার টিটাকে ফিক্স রাখতে চাই। আচ্ছা দেখো, এইটাকে বর্ণনা করো, মানে ভাষায় লিখলে কেমন হচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচারে দেখো রো নিউটা নিউ বাড়ার সাথে সাথে বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা কমছে। আচ্ছা, এবারে একটা সার্টেনলি ফ্রিকোয়েন্সি পাচ্ছ, যে ফ্রিকোয়েন্সিতে তখন এনার্জি ডেন্সিটিটা ম্যাক্সিমাম, তাকে বলা হচ্ছে নিউ ম্যাক্স। আর ঠিক একই রকম ওয়েভলেন্থের টার্মস একটা পার্টিকুলার ওয়েভলেন্থ পাচ্ছ, যে ওয়েভলেন্থে এনার্জি ডেন্সিটিটা ম্যাক্সিমাম, তাকে বলা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তাহলে
বর্ণনাটা করছি কি না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার with increase in frequency, rho nu, যেটা rho nu আগে আমি ডিফাইন করেছি, rho nu ফার্স্ট increases it reaches a maximum value, then decreases, ঠিক আছে। এবার the frequency at which rho nu is maximum is called nu max। তাহলে প্রথম ছবিটা দেখো, বলা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে রো নিউটা বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা কমছে। আর যে ফ্রিকোয়েন্সিতে এই ম্যাক্সিমামটা তুমি পাচ্ছ তাকে বলা হচ্ছে নিউ ম্যাক্স। আচ্ছা, এটাকে তুমি ইন টার্মস অফ ওয়েভলেন্থ করলে কি হবে, এটাকে যদি অল্টারনেটিভ তুমি ওয়েভলেন্থের টার্মসে লিখলে কি হবে না, দেখো ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমে, তাই তো। তাহলে আমি যেমন এখানে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে বলছি, এখান থেকে বললে ওয়েভলেন্থ কমছে। তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার with decrease in wavelength, rho lambda increases, it reaches a maximum value, then decreases. The wavelength at which rho lambda is maximum is called lambda max। দেখো এখানে যেমন ফ্রিকোয়েন্সি বাড়ছে, এখানে ওয়েভলেন্থ কমার সাথে সাথে এনার্জি ডেনসিটিটা বাড়ছে, তারপর সেটা কমছে, এবং একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থে তোমার এনার্জি ডেনসিটিটা ম্যাক্সিমাম, তাকে বলা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। দেখো তো প্রথম যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা বুঝতে পারলে আমি এই বৈশিষ্ট্যটা কি বলতে চাইলাম, ঠিক আছে? হলো, কি হলো, বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ কথা বল, কথা একদম না বললে কি করে হবে? বুঝতে পেরেছিস তো সব? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে সেকেন্ড ফিচারে চলে এসো, ফিচার 2। আচ্ছা দেখো, যে ছবিটা তুমি আঁকলে সেই ছবিটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রেখেছো তো। এবার ধরো আমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করছি, ধরো দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি করি, তাহলে ছবির নেচারটা একটু খেয়াল করো। ধরো প্রথমে এদিকে রো নিউ ভার্সেস নিউ প্লটই করছি, তো একটা কম টেম্পারেচারের ছবিটা ধরো এরকম দেখতে হয়েছে, এটা ধরো T1 টেম্পারেচার ছবিটা হচ্ছে এরকম। আর একটা টেম্পারেচারের ছবিটা হচ্ছে এরকম দেখতে হলো T2-তে, যেখানে T2টা গ্রেটার দ্যান T1। এবং দেখো এই কি হলো না, প্রথমে কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই প্রথম যে ছবিটা তার তুলনায় পরের ছবিটা অনেক বেশি বড় হয়েছে, অর্থাৎ প্রথম ছবির আন্ডারে যে এরিয়াটা আছে আর পরের ছবির আন্ডারে যে এরিয়াটা আছে, পরের ছবির আন্ডারে এরিয়াটা দেখো বেড়ে গেছে। আর এই এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি ডিফারেন্স, টোটাল এনার্জি ডেনসিটি। মানে আমি যখন রো নিউ ডি নিউ বলেছিলাম,
তখন এনার্জি ডেন্সিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ ছিল। এবার যদি এরকম হতো যে তোমার ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি সবটা তুমি নিয়েছো, তাহলে তুমি পাবে টোটাল এনার্জি ডেন্সিটি। তার মানে যে দেখো টেম্পারেচার যদি বাড়ানো হয়, টোটাল এনার্জি ডেন্সিটি বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই নিউ ম্যাক্সের ভ্যালুটা তোমার টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, এটাকে নিউ ম্যাক্স প্রাইম বলো, দেখো টেম্পারেচার বাড়ার সাথে সাথে নিউ ম্যাক্সের ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, এইটাই যদি ওয়েভ লেন্থের টার্মসে করি, তাহলে সিচুয়েশনটা একটুখানি অন্য রকমের। তাহলে এদিকে তুমি রো ল্যামডা প্লট করছো, এদিকে ধরো তুমি ল্যামডা প্লট করছো। তাহলে একটা ছবি হচ্ছে, এই ছবিটা হচ্ছে T1 টেম্পারেচারে, আর T2 টেম্পারেচার ছবিটা হচ্ছে তোমার এরকম দেখতে হলো। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে দেখো, এই যে ল্যামডা ম্যাক্সটা তোমার লো টেম্পারেচারে যেটা ছিল এখানে T2, এটা T2 গ্রেটার দ্যান T1, টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু দেখো এই ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে খেয়াল করো যে এরিয়া আন্ডার দ্য কার্ভ দুটোর ক্ষেত্রেই বাড়ছে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, কিন্তু প্রথম ছবিতে নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করছে, আর এক্ষেত্রে ওয়েভ লেন্থটা কিন্তু শর্টার ওয়েভ লেন্থে শিফট করছে। তাহলে ফিচার টিটা কি হচ্ছে, যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার area under the curve that represents total energy density increases. With increasing temperature, area under the curve that represents total energy density increases. এবারে নিউ ম্যাক্স shifts to higher frequency and lambda max shifts to shorter wavelength in such a way that T into lambda max, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার ভ্যালু হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। যখন তোমার টেম্পারেচারটা বাড়ানো হচ্ছে, কি হচ্ছে, ল্যামডা ম্যাক্সটা কমে যাচ্ছে। দেখো টেম্পারেচার T1 থেকে T2টা বেশি, তখন ল্যামডা ম্যাক্সটা কমে যাচ্ছে, এবং এমনভাবে কমবে যাতে করে T ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়। অর্থাৎ T1 ল্যামডা ম্যাক্স 1 ইকুয়াল টু T2 ল্যামডা ম্যাক্স 2, অর্থাৎ T ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়, এবং সেই কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয়, 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। মানে ইউনিটটা মিটার কেলভিন হবে, কারণ টেম্পারেচারের ইউনিট কেলভিন আর ওয়েভ লেন্থের ইউনিট যেহেতু মিটার, এসআই ইউনিটটা এখানে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। এই যে ইকুয়েশনটা, টি ল্যামডা ম্যাক্সটা যে কনস্ট্যান্ট হচ্ছে, this is called the Wien's displacement law। এটাকে বলা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তা দেখো, তাহলে টেম্পারেচার যদি তুমি বাড়াও, তাহলে এটা দাঁড়াচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা হায়ার ফ্রিকোয়েন্সিতে ওয়েভ লেন্থটা শর্টার ওয়েভ লেন্থে করছে, শিফট করছে, এমন করে তাতে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, তাই এটা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে ফিচার 2টা বোঝা গেল। ঠিক আছে, ফিচার 2টা। আচ্ছা, ফিচার 3টা হচ্ছে যে দেখো, যখন এই যে ছবিগুলো তুমি আঁকছিলে, ছবিগুলো আঁকার সময় কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি সেটা আমার বলে দেওয়ার দরকার পড়েনি। তার কারণটা হচ্ছে যে ছবির নেচারগুলো, সেগুলো তোমার ওই কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি তার উপর নির্ভর করে না। যতক্ষণ পর্যন্ত ওটা একটা পারফেক্ট ব্ল্যাক বডি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার এই ছবিগুলো যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে একই রকমের হবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ হচ্ছে ইউনিভার্সাল, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ
দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। তাহলে 3 নম্বর ফিচার হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কাজ ইউনিভার্সাল, ব্ল্যাক বডি এনার্জি distribution curve is universal. It is independent of the material by which a blackboard is made of. মানে ব্ল্যাকবডিটা কি দিয়ে তৈরি, হ্যাঁ, তার উপরে কিন্তু ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা নির্ভর করছে। মানে যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্ট ব্ল্যাক বডি, তুমি সেটা ধরো আয়রনের তৈরি ব্ল্যাক বডি করলে কি, গোল্ডের তৈরি ব্ল্যাক বডি করলে কি, সিলভারের তৈরি ব্ল্যাক বডি করলে, তার উপরে কার্ভের ডিস্ট্রিবিউশন কার্ভটা কিন্তু কোনো রকমভাবে নির্ভর করছে। তাহলে এই তিনটে হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের ইম্পর্টেন্ট ফিচার্স এই তিন। আর এই যে ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা বললাম, এই ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ এই ইকুয়েশন থেকেই তোমাকে ধরো এই যে সূর্যের তাপমাত্রা কত তোমাকে যদি বের করতে পারো, তুমি কি করে বের করবে? লোকে তার সূর্যে গিয়ে আর সূর্যের তাপমাত্রা বের করছে না, সূর্য থেকে যে আলোটা আসছে তার ওয়েভলেন্থটা প্রথমে দেখে নেয়। হ্যাঁ, মানে মানে সোলার স্পেকট্রাম থেকে এরকম একটা ছবি দেবে, সেই ছবি থেকে তোমার ল্যামডা ম্যাক্সটাকে মেজার করে নিতে হয়, করে টি ল্যামডা ম্যাক্স যেহেতু এইটা, সেখান থেকে তোমার সূর্যের টেম্পারেচারটাকে বের করতে হয়। যেমন ধরো আমি একটা প্রবলেম বলছি, তাহলে তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে। ধরো একটা প্রবলেম বলছি, বললাম যে দ্য ল্যামডা ম্যাক্স অফ সোলার স্পেকট্রা, সূর্য থেকে আলোটা সোলার স্পেকট্রা কি ধরে নাও তোমার, এই ধরে নাও এই 5500 অ্যাংস্ট্রম। বললাম হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ সান, সানের টেম্পারেচার কত তোমাকে ধরো তখন বের করতে বলবে। তাহলে কি করবে, এখানে তোমার প্রবলেমটা করতে হবে ফ্রম ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। টি ইন্টু ল্যামডা ম্যাক্স, এটা কত 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। টেম্পারেচার বের করতে গেলে তোমায় কি করতে হবে, 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্স, কত হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্সটা কত হচ্ছে তোমার 5500 অ্যাংস্ট্রম, অর্থাৎ 5500 অ্যাংস্ট্রম মানে কত হয় দেখো, অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻8 সেন্টিমিটার, তাই তো? তারপর 10⁻10 মিটার, ঠিক আছে? মানে তোমার 1 অ্যাংস্ট্রম মানে কত, 10⁻8 সেন্টিমিটার না 10⁻10 মিটার। তাহলে আমি একবার মিটারে বসিয়ে দিই কি 10⁻10 মিটার এইটা। তারপরে ক্যালকুলেট করে বলো, দেখো মিটার মিটার কেটে যাবে, উত্তরটা কেলভিনে বেরোবে। তাহলে উত্তরটা কত বেরোচ্ছে তুমি ক্যালকুলেট করে বলো, দেখো তো কত বেরোচ্ছে, করো কোষে বলো তো কত বেরোচ্ছে, কোষে নিয়ে বলো কত বেরোচ্ছে। মানে আমি শূন্যগুলো যদি করে নাও, 10-এর পাওয়ার গুলো, এখানে দুটো জিরো আছে, এখানে 10⁻10, তাই 10⁻8 হয়ে গেল, উপরে চলে গেলে 10⁻5 হয়ে যাচ্ছে। 2.89 ডিভাইডেড বাই 55 ইন্টু 10⁵ করে দেখো কত বেরোচ্ছে, বলো ক্যালকুলেটারে করে বলো কত বেরোচ্ছে। কারণ পড়তে বসবে ক্যালকুলেটার নিয়ে বসবে।
স্যার হ্যাঁ বলো। 0.525 ইন্টু 10⁵ বেরোচ্ছে। তার মানে এরকম একটা বেরোচ্ছে 5254 কেলভিনের মতো বেরোচ্ছে মোটামুটি, তাই তো? হ্যাঁ দেখো তাহলে দেখো এই সূর্যের, তাহলে সূর্যের তাপমাত্রা কত তোমাকে কিন্তু এই ফর্মুলা থেকে বের করতে হয়। লোকে তো আর কেউ, তোমাদের কাউকে পাঠিয়ে দেওয়া হলো, সে ওখানে একটা থার্মোমিটার নিয়ে গেল, গিয়ে সূর্যের বগলে থার্মোমিটারটাকে দিয়ে টেম্পারেচার দেখে চলে এলো, এইভাবে তো আর টেম্পারেচার দেখা যাবে না। যে কোনো বাইরে থেকে যখন কোনো রেডিয়েশন আসে, হ্যাঁ, সেটা সূর্য হতে পারে, অন্যান্য স্টার হতে পারে, তাদের যদি তোমাকে ওয়েভলেন্থ ক্যালকুলেট তাদের যদি টেম্পারেচারটাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে তোমাকে এই স্পেকটা যেটা আসে, লাইট কিন্তু চলে আসে, সেই লাইট যে রেডিয়েশন, তার যে স্পেকট্রা, সেটাকে দেখে সেখান থেকে দেখতে হয় যে কোনটা কোন টেম্পারেচারে কোন ওয়েভলেন্থটা ম্যাক্সিমাটা গেছে, সেই ল্যামডা ম্যাক্সটাকে দেখে সেখান থেকে তোমাকে ক্যালকুলেট করে দেখে নিতে হয়। ঠিক আছে, তো বোঝা গেল? বুঝছে? স্যার ফিউচার টিমটা আবার একটু বলে দিন তো। কোনটা? থিটা? ফিউচার টিম হ্যাঁ হ্যাঁ, তিনটা কিছুই না, বলা হচ্ছে যে যখন আমি ধরো এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভগুলোকে এঁকেছি, ব্ল্যাক বডি মানে কি, একটা তো বডি, হ্যাঁ, একটা বডি, যে বডিটা হচ্ছে তোমার ওই মানে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করে বা এমিট করে। এবার ওই বডিটা তো যে কোনো মেটেরিয়াল তৈরি হতে পারতো, ধরো লোহার তৈরি হতে পারতো, সোনার তৈরি হতে পারতো, সিলভারের তৈরি হতে পারতো, কপারের তৈরি হতে পারতো, বিভিন্ন বস্তু দিয়ে তৈরি হতে পারতো। এবার কথাটা হচ্ছে যে বস্তু দিয়েই তৈরি হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা একই রকমের দেখতে। তার মানে যেটা হলো যে যে কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি, তার উপরে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা নির্ভর করে না। বা ইন আদার ওয়ে আমি বলবো কি, সমস্ত এলিমেন্টের ক্ষেত্রেই হচ্ছে, তারা যদি আদর্শ কৃষ্ণ বস্তু হয়, আদর্শ কৃষ্ণ বস্তু বা পারফেক্ট ব্ল্যাক বডি হয়, তাদের ক্ষেত্রে ছবির নেচারটা একই রকমের হবে। সেটাই বলা হচ্ছে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইউনিভার্সাল, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। ঠিক আছে, কেউ একজন আসছে নাকি জয়েন হ্যাঁ করতে চাইছে? কেউ একজন জয়েন করতে চাইছে মনে হলো, মনে হচ্ছে কেউ একজন জয়েন করছিল, কে বল, আওয়াজ পেলাম। বলো। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে তোমার এই যে তুমি সেকেন্ড ফিচারটা দেখতে পেলে না, যে তোমার যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে তোমার এনার্জি ডেনসিটিটা বাড়ছে, মানে টোটাল এনার্জি ডেনসিটিটা বাড়ছে। আচ্ছা, এবারে এই যে টোটাল এনার্জি ডেনসিটিটা বাড়ছে, সেইটা একটা পার্টিকুলার ল দিয়ে ঠিক হয়, তাকে বলে স্টিফেন বোলজম্যান ল। স্টিফেন বোলজম্যান ল কি বলে? স্টিফেন বোলজম্যান ল হচ্ছে যে টোটাল এনার্জি emitted per unit time per unit cross sectional area, that is total energy flux is, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আপনার বেশি চার্জ করে শুরু করতে গেলে আপনি কি লিখতে যাবেন? উপায় তো নেই, যদি কারেন্ট না আসে কি করা যাবে, অটোমেটিক্যালি লেফট হয়ে যাবে। টোটাল এনার্জি emitted per unit time per unit cross sectional area, that is total energy flux, is directly proportional to, is directly না, is proportional to t to the power 4। তার মানে সেটাকে তুমি ধরো এই এম টি এরকম একটা নাম দিলে, এটাকে হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স, এটা সেটা হয় সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4 হয়। এটাকে বলে স্টিফেন বোলজম্যান ল, যেখানে সিগমাটাকে বলা হয় স্টিফানস কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তার ভ্যালু হচ্ছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 তোমার জুল
পার সেকেন্ড পার মিটার স্কোয়ার ইন্টু কেলভিন টু দি পাওয়ার -4 তাহলে ইউনিট হবে। মানে দেখো এখানে ফ্লাক্সের ইউনিট কি হবে না এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, তার মানে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। আর এখানে টি টু দি পাওয়ার 4টাকে যদি নিচে চলে যায় তাহলে কেলভিন টু দি পাওয়ার -4 হয়ে যাবে, সেটা স্টিফেন কনস্ট্যান্ট, তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 5.67 × 10⁻⁸ এইটা। তো এই একটা ফর্মুলা যেখান থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে দিতে পারে, যে টোটাল এনার্জি ফ্লাক্সটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। আর এইখান থেকে টোটাল এনার্জি ডেনসিটি যদি তুমি ক্যালকুলেট করো, টোটাল এনার্জি ডেনসিটি সেটাকে তুমি ই অ্যাজ এ ফাংশন অফ টি এটা তুমি বলো, এটা হবে 1/4 সরি যেটা হবে তোমার এই সিগমা না করে এটাকে লিখবো হচ্ছে এ টি টু দি পাওয়ার 4, এইটা মাথাটা বার দিয়ে দাও। টোটাল এনার্জি ডেনসিটি তুমি এ টি টু দি পাওয়ার 4 বললে, যেখানে তোমার সিগমাটা হচ্ছে 1/4 ইন্টু স্পিড অফ লাইট ইন্টু এ, এটা হয় 1/4 সি ইন্টু এ। তার মানে তুমি টোটাল মানে স্টিফেন বোলজম্যান লটাকে টোটাল এনার্জি ফ্লাক্স তার টার্মসও বলতে পারো, টোটাল এনার্জি ডেনসিটির টার্মসও বলতে পারো। টোটাল এনার্জি ডেনসিটি বা এনার্জি ফ্লাক্স সবাই হচ্ছে অ্যাবসলিউট যে টেম্পারেচার তার 4th পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল উইথ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ডিরেক্টলি যখন স্টিফেন বোলজম্যান ল বলছে সেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সিগমা, তার ভ্যালুটা হচ্ছে 5.67 × 10⁻⁸ জুল পার সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। আর যদি এনার্জি ডেনসিটির টার্মসে করো তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা ভেদের ধ্রুবক যেটা সেটা পাল্টে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, এবং এ এবং সিগমা এরকম ভাবে রিলেটেড। সিগমা হচ্ছে 1/4 সি ইন্টু এ, এটাকে স্টিফেন বোলজম্যান ল। আচ্ছা, এবারে এই যে এক্সপেরিমেন্টাল ছবিগুলো পাওয়া গেল, সেই এক্সপেরিমেন্টাল ছবিগুলো সেইটা যদি তুমি এক্সপ্লেন করতে চাও, তাহলে প্রথম যে ফর্মুলাটা লোকে ব্যবহার করে তাকে বলা হয় র্যালে-রিচ ফর্মুলা। তবে 1 সেকেন্ড একটু দাঁড়াতো, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম যে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এক্সপেরিমেন্টাল কার্ভটা তুমি পেলে, সেই এক্সপ্রেশন কার্ভটা লোকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করেছে। প্রথম যে ফর্মুলাটা চলে সেটাকে বলা হয় র্যালে জিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা। কেউ একজন জয়েন করতে চাইছে আমার মনে হচ্ছে, কিন্তু কে যে জয়েন করতে চাইছে যখন তাকে আমি পাচ্ছি না, দেখার চেষ্টা করছে। এই যে সত্যজিৎ জয়েন করেছে। সত্যজিৎ কোথায় ছিলি? হ্যাঁ, কারেন্ট এলো? আচ্ছা, র্যালে-রিচ ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বিজ্ঞানী র্যালে এবং জিন্স তারা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের যেটা তার একটা ফর্মুলা দিয়েছে, র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। সেটা কেমন দেখতে? আচ্ছা, তিনি বলছেন যে এই যে রো নিউ ডি নিউটা এটা এরকম দেখতে,
8 পাই কেটি বাই সি কিউব নিউ স্কোয়ার ডি নিউ। এটা তুমি যদি ফ্রিকোয়েন্সির টার্মসে বলো তাহলে এরকম দেখতে এটা, আর এটা কিন্তু অর ওয়েভলেন্থের টার্মসে বলো তাহলে হচ্ছে রো ল্যামডা ডি ল্যামডা, সেটা হচ্ছে 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 8 পাই কেটি বাই 8 পাই কেটি 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। এই ধরনের দেখতে। দেখো তাহলে র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাকবোর্ডে এনআইকি ডিস্ট্রিবিউশন এরকম দেখতে, যে রো নিউ ডি নিউটা হচ্ছে 8 পাই কেটি বাই নিউ কিউব নিউ স্কোয়ার ডি নিউ, বা রো ল্যামডা ডি ল্যামডা হচ্ছে 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। আচ্ছা, এবারে মজা হচ্ছে যে এই র্যালে জিন্স ফর্মুলা সেটাকে তুমি ছবিতে এক্সপ্রেস করো তাহলে কেমন দেখতে হচ্ছে। দেখো, যদি তোমার এদিকে রো নিউ ভার্সেস নিউ প্লট করো তাহলে এক্সপেরিমেন্টাল ছবিটা যেখানে এরকম দেখতে, এটা তোমার এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে এরকম দেখতে কোন একটা গিভেন টেম্পারেচার টিটাকে ফিক্স থেকে, আর র্যালে জিন্স ফর্মুলা থেকে যে রেজাল্টটা হচ্ছে সেই রেজাল্টটা কেমন দেখতে না, এটা হচ্ছে তোমার এইরকম ভাবে এই প্রথম দিকটা মিলে যাচ্ছে, পরের দিকটা এটা এইটা এরকম হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার র্যালে জিন্স থেকে। আর এটাকে তুমি ওয়েভলেন্থের টার্মসে করো কেমন দেখতে হবে। যদি রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করো কোনো একটা গিভেন টেম্পারেচারে, এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে যেখানে এরকম দেখতে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ছবি, আর র্যালে জিন্স ফর্মুলা থেকে ছবিটা দেখতে হচ্ছে কেমন এইরকম দেখতে হচ্ছে, এটা হচ্ছে র্যালে জিন্স থেকে। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ না, র্যালে জিন্স ফর্মুলা ব্ল্যাকবোর্ডে এনআইকি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে যখন ফ্রিকোয়েন্সিটা কম বা ওয়েভলেন্থটা খুব বেশি, কিন্তু ফ্রিকোয়েন্সিটা যখন বেশি হয়ে গেল বা ওয়েভলেন্থ যখন শর্ট হয়ে গেল তখন কিন্তু র্যালে জিন্স ফর্মুলাটা তোমার র্যালে জিন্স ফর্মুলাটা তোমার ফেল করছে। ঠিক আছে, তাহলে র্যালে জিন্স ফর্মুলাটা তোমার ফেল করছে। তাহলে এই যে যেটা দাঁড়াচ্ছে যে যখন ফ্রিকোয়েন্সি খুব হাই হয়ে যাচ্ছে বা ওয়েভলেন্থ খুব শর্ট হয়ে যাচ্ছে, এই থিওরিটিক্যাল রেজাল্ট এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের মধ্যে যে ডিসএগ্রিমেন্টটা হয়ে গেল, অর্থাৎ এই দেখো এই কার্ভের আন্ডারে টোটাল এরিয়াটা এখন ইনফিনিটি হয়ে যাচ্ছে, এই কার্ভের আন্ডারে টোটাল এরিয়াটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল এনার্জি ডেনসিটিটা হচ্ছে ডাইভার্জ করে যাচ্ছে, মানে ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকছে না, ওটা ডাইভার্জ করে যাচ্ছে। হ্যাঁ, তাকে বলা হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট টার্ম তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আলট্রাভায়োলেট মানে ইউভি ক্যাটাস্ট্রফি বা আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি জিনিসটা কি না, বলা হচ্ছে যে হোয়েন, আচ্ছা আমি একটু আগে থেকে লিখি, র্যালে জিন্স ফর্মুলা can explain the স্ক্রিন দেখতে পাচ্ছি না। সে কি রে, তুই দেখতে পাচ্ছিস না, কেউ দেখতে পাচ্ছে না? না, দেখ তোর ফোনে একটুখানি অসুবিধা হচ্ছে, একটু দেখে নে। র্যালে জিন্স ফর্মুলা can explain the experimental black body energy distribution curve in the low frequency region or long wavelength region. র্যালে জিন্স ফর্মুলা can explain the experimental backward energy distribution curve in the low frequency। দেখো ফ্রিকোয়েন্সি যখন কম আর ওয়েভলেন্থ যখন খুব বেশি তখন কিন্তু
র্যালে জিন্স ফর্মুলা থেকে যে ছবিটা পাচ্ছ আর এক্সপেরিমেন্টাল ছবিটা মিলে যাচ্ছে। সেখানে বলছি কি র্যালে জিন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইন দ্য লো ফ্রিকোয়েন্সি অর লং ওয়েভলেন্থ রিজিয়ন। মানে ওয়েভলেন্থ যখন লম্বা আর ফ্রিকোয়েন্সি যখন কম তখন এক্সপেরিমেন্টাল ছবি এবং থিওরিটিক্যাল ছবি তোমার মিলে গেছে। সেই জন্য বলছি যে র্যালে জিন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইন দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন অর লং ওয়েভলেন্থ রিজিয়ন। বাট when frequency is high or wavelength is short, when frequency is high or wavelength is short, then there is a serious disagreement between theoretical and experimental result. Then there is a serious disagreement between theoretical and experimental results. এটা তাহলে when frequency is high or wavelength is short, then energy density diverges. তখন এনার্জি ডেন্সিটিটা ওই যে তোমার ধরো মানে এটা হওয়া উচিত ছিল কি টোটাল এনার্জি ডেন্সিটিটা টেম্পারেচারটা কেমন তার মতো করে AT⁴ এর সঙ্গে সমান হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে টেম্পারেচার ফাইনাইট হওয়া সত্ত্বেও হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি হলে এনার্জি ডেন্সিটি ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন তাকে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে এনার্জি ডেন্সিটি ডাইভার্জ করছে, এনার্জি ডেন্সিটি ডাইভার্জ। হ্যাঁ, দিস ফেনোমেনন is called the ultraviolet ক্যাটাস্ট্রফ। তাহলে এটা হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ, মানে এই যে একটা ঘটনা যে মানে র্যালে এবং জিন্স তারা যখন ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন না, তারা পুরোটাই হচ্ছে ক্লাসিক্যাল যে ফিজিক্সের যে ফর্মুলা, অর্থাৎ লাইটকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ধরে নিয়ে বা শক্তি যে সমবন্টন নীতি আছে ইকুইপার্টিশন প্রিন্সিপাল এগুলোকে ধরে নিয়ে ডেরিভেশনটাকে করেছিলেন। কিন্তু এটা আনফর্চুনেট সিচুয়েশন সেটা হচ্ছে এই যে যে দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল থিওরিটা বেসিক্যালি ফেল করে যাচ্ছে যখন তুমি হাই ফ্রিকোয়েন্সি বা শর্ট ওয়েভলেন্থে ঢুকছো। তার মানে এই যে ক্লাসিক্যাল থিওরিটা যে তোমার সমস্ত ঘটনাগুলোকে বা ক্লাসিক্যাল ফিজিক্স যে সমস্ত ঘটনাগুলোকে কারেক্টলি এক্সপ্লেন করতে পারবে না, এই আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে হলো প্রথম ঘটনা যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে বা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সবকিছু এক্সপ্লেন করতে পারা যায় না। সেই রেসপেক্টে ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন যেটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট, হিস্টোরিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট একটা ঘটনা। যে ঘটনা চোখে যে ঘটনা থেকে তুমি আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে পাচ্ছ, আলট্রাভায়োলেটের যে প্রথম ঘটনা যেটা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারা যায় না। তার মানে এটা দাঁড়াচ্ছে কি দিস phenomenon is the first indication of limitation of classical physics or classical mechanics. ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্সের যে ফেলিওর হয় বা তার যে লিমিটেশনস আছে, এই আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে হচ্ছে প্রথম ঘটনা যেখানে তুমি ক্লাসিক্যাল থিওরির লিমিটেশন বা তার যে ফেলিওরটা প্রথম ধরা পড়লো। তাহলে কি হলো দেখো, তাহলে আমি এক্সপেরিমেন্টাল ছবিটাকে পেয়েছিলাম, সেই এক্সপেরিমেন্টাল ছবিটাকে এক্সপ্লেন করার জন্য বিজ্ঞানী র্যালে এবং জিন্স কিছু ক্লাসিক্যাল থিওরি রেখে এক্সপ্লেন করার চেষ্টা করলেন।
এক্সপ্লেন করতে গিয়ে তিনি এটা দেখলেন যে যদি ফ্রিকোয়েন্সি খুব হাই হয়ে যায় বা ওয়েভলেন্থ যদি খুব শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই থিওরিটা ফেল করছে। অর্থাৎ ক্লাসিক্যাল থিওরি বেসিক্যালি ফেল করছে হাই ফ্রিকোয়েন্সি এবং শর্ট ওয়েভলেন্থ রিজিয়ানে। এটাকে বলা হচ্ছে তোমার আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে। সেই আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফের যে প্রথম ঘটনা যেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্লাসিক্যাল ফিজিক্সের ফেলিওর আছে বা ক্লাসিক্যাল ফিজিক্সের একটা লিমিটেশন আছে। রাইট? আচ্ছা, এবারে যখন এই লিমিটেশন গুলো ধরা পড়লো, এটা মোটামুটি 1900 সালের জুন মাস নাগাদ, তারপরে এই 1900 সালের 14ই ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে এলেন। সেটা কি না, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি করছেন, ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন ধরলেন। সেটা কি না, এনার্জি এক্সচেঞ্জ, যেটা এর আগে কেউ কখনো ভাবেনি। এর আগে মানুষ ভাবতো যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জি দেওয়া নেওয়াটা কন্টিনিউয়াসলি ঘটে, যে কোনো পরিমাণে ঘটে। তাহলে এই ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম বললেন যে এনার্জি এক্সচেঞ্জ মে টেক প্লেস in a discrete or কোয়ান্টাইজড ওয়ে। মানে এনার্জি দেওয়া নেওয়াটা একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে ঘটে। তার মানে এনার্জিটা তুমি জাস্ট লিখতে পারো একটা স্মল অ্যামাউন্ট যদি এপসাইলন হয় তার একটা ইন্টিগ্রাল মাল্টিপল, যেখানে এনটা হচ্ছে তোমার এই 1 2 3 ডট 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 এইটা। বা তুমি লিখতে পারো যে এনার্জিটা তোমার এন, এই এপসাইলনটা হচ্ছে এইচ নিউ হয়, হ্যাঁ এইটা হয়, যেখানে এপসাইলনটা হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে স্মলেস্ট পসিবল এনার্জি, এটা স্মলেস্ট পসিবল এনার্জি ইকুয়াল টু এন এইচ নিউ ইকুয়াল টু এন এপসাইলন। মানে ধরো ব্যাপারটা কিরকম, যে এর আগে ভাবা হতো যে অ্যাজিভ যেন এনার্জিটা জলের মতো, তুমি যতটুকু পরিমাণ দিতে চাইবে ততটুকু পরিমাণ দিতে পারবে। কিন্তু পরে দেখা গেল যে এনার্জিটা বেসিক্যালি মার্বেলের মতো, তোমার একটা মার্বেল দিতে হবে, নাহলে দুটো মার্বেল দিতে হবে, নাহলে তিনটে মার্বেল দিতে হবে, অ্যান্ড সো অন। তাহলে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি প্রথমবার ভাবলেন যেটা যে এনার্জি দেওয়া নেওয়াটা অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জটা টেক প্লেস ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে। এর আগে সবসময় মানুষ ভাবতো যে এনার্জি দেওয়া নেওয়াটা তোমার সবসময় কন্টিনিউয়াসলি ঘটবে। হ্যাঁ, মানে তুমি যতটুকু আরবিট্রারি অ্যামাউন্টে যতটুকু দিতে চাইবে ততটুকুই দিতে পারবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না যতটুকু দিতে চাইবো ততটুকু দিতে পারবো না। তোমাকে আইদার 1 প্যাকেট এনার্জি দিতে হবে, নাহলে 2 প্যাকেট এনার্জি দিতে হবে, না 3 প্যাকেট এনার্জি দিতে হবে। তাহলে এনার্জি যে কোয়ান্টা, সেইটা প্রথম বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন যে এনার্জি দেওয়া নেওয়াটা টেক প্লেস ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে। আচ্ছা, আচ্ছা, এইটা বলার পরে তিনি যেটা করতে পারলেন, তিনি এই ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ তার একটা দিতে পারলেন। তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে যে মানে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন, তিনি সেটা দিলেন। এই ঘটনাটা ঘটছে হচ্ছে 14 ডিসেম্বর 1900 সালে। এই দিনটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্সের জন্মদিন। হ্যাঁ, 14 ডিসেম্বর 1900 সাল। তিনি একটা ওই রেভলিউশনারি আইডিয়ার উপরে বেস করে তিনি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের জন্য একটা করসপন্ডিং ইকুয়েশন দিলেন। সেটা ফ্রিকোয়েন্সির টার্মসে করলে এরকম দেখতে, রো নিউ ডি নিউ যেটা, সেটা হচ্ছে 8 পাই এইচ বাই ধরো সি কিউব, এইখানে হচ্ছে নিউ কিউব ডি নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এইটা, অথবা এইটাকে তুমি ওয়েভ লেন্থের টার্মসে করো, রো ল্যামডা ডি ল্যামডা 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটি ল্যামডা কেটি মাইনাস 1। এটা তাহলে এই যে ফর্মুলাগুলো দেওয়া হলো, এইটা হচ্ছে বেসিক্যালি বিজ্ঞানী
ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভকে এক্সপ্লেন করার জন্য এই ফর্মুলাগুলো দিয়েছিলেন। সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির টার্মসে, একটা ওয়েভলেন্থের টার্মসে, এবং এই যে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থের টার্মসে তিনি যে এক্সপ্রেশনগুলো দিলেন, এই এক্সপ্রেশনগুলো হচ্ছে তোমার এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারছে। তাহলে these equations can explain the experimental curves of black body energy distribution. এবং পরিষ্কার দেখানো যাবে যে when frequency is low or wavelength is large, wavelength is long, ফ্রিকোয়েন্সিটা যখন লো হয়ে যাবে, লো ফ্রিকোয়েন্সি, এবং ওয়েভলেন্থ যখন লং হয়ে যাবে, দেখো ফ্রিকোয়েন্সি লো এবং ওয়েভলেন্থ লং হলে কি হয়, ফ্রিকোয়েন্সি কম হলে র্যালে জিন্স ফর্মুলা দিয়েও তুমি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছো, বা ওয়েভলেন্থ যদি লং হয় র্যালে জিন্স ফর্মুলা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে পারে। এখানে when ফ্রিকোয়েন্সিটা লো আর ওয়েভলেন্থ ইজ লং, দেন প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, প্ল্যাঙ্ক ফর্মুলা reduces to র্যালে জিন্স ফর্মুলা। মানে প্ল্যাঙ্কের ফর্মুলা থেকে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করা যায় সমস্ত ফ্রিকোয়েন্সি, সমস্ত ওয়েভলেন্থে, ঠিক আছে। কিন্তু র্যালে জিন্স ফর্মুলা থেকে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করা যায় শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি এবং লং ওয়েভলেন্থে। সেই জন্য তুমি যদি ব্ল্যাক বডি প্ল্যাঙ্কের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে তুমি অ্যাপ্রক্সিমেট করো, যখন ওয়েভলেন্থ খুব লং বা ফ্রিকোয়েন্সি খুব লো, তখন কিন্তু র্যালে জিন্সের যে ফর্মুলা সেই ফর্মুলাটা কিন্তু তোমার চলে আসবে। তা দেখো, তাহলে এই হচ্ছে তোমার অল অ্যাবাউট ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, বা ব্ল্যাক বডি রেডিয়েশন। মানে আগের দিন আমরা জাস্ট নর্মাল রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, এবার তোমাকে এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যেখানে প্ল্যাঙ্কের যে ফর্মুলা, এটা তোমার একটুখানি মাথায় রাখতে হবে, কারণ তুমি পরে দেখবে যখন আমরা বোর্ড থিওরি পড়বো, সেই বোর্ড থিওরিতেও কিন্তু এই এনার্জি মানে ওখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমার h/2π একটা ইন্টিগ্রাল মাল্টিপল সেরকম তোমাকে ধরে নিতে, এবং সেখান থেকে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হিসেবে অ্যাপিয়ার করবে। বা এর মাঝামাঝি সময় 1900 সাল, তারপরে 1905 সালে যখন আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করব, সেখানে বিজ্ঞানী আইনস্টাইন তিনি ধরে নেবেন যে লাইট যেটা আলো, হ্যাঁ, সেই আলো তার এনার্জিটা কিন্তু কন্টিনিউয়াস নয়, লাইটের যে কালেকশন অফ এনার্জি প্যাকেটস যাকে বলে ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। তার মানে এই যে প্ল্যাঙ্ক যে প্রথম তার রেভলিউশনারি অ্যাজাম্পশনসটা নিলেন যে এনার্জি এক্সচেঞ্জ বা টেক প্লেস ইন ডিসক্রিট অর কোয়ান্টাইজড হয়ে এনার্জি দেওয়া নেওয়াটা প্যাকেট হয়ে হতে পারে, এইটা একটা মরাল সাপোর্ট পরবর্তীকালে ধরো বিজ্ঞানী আইনস্টাইন বা বিজ্ঞানী তোমার বোর্ড, তারা যখন ফটো ইলেকট্রিক এফেক্ট বা তোমার হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রা এক্সপ্লেন করার জন্য থিওরিগুলো দিচ্ছে না আর কি, সেখানে এই যে প্ল্যাঙ্কের যে রেভলিউশনের আইডিয়াটা, সেটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবং এইটা একটা মাইলস্টোন, হ্যাঁ, যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানে মানে ক্লাসিক্যাল মেকানিক্স যেটা তার প্রচুর ফেলিওর আছে, ক্লাসিক্যাল মেকানিক্স তার প্রচুর লিমিটেশনস আছে, সেখানে নতুন একটা মেকানিক্সের তারা মানে মেকানিক্সের দরকার পড়ছে, যে মেকানিক্সটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, তাহলে তাহলে দেখো আমরা এই কিছুটা পোর্শন বললাম, এই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো প্রথমে বলে না। ঠিক আছে, তাহলে আমি পরপর করে বলেছি যেভাবে, দেখো তাহলে আমি ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথা, মানে ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি বলতে কি বোঝায় সেটা বললাম, রেডিয়েশন বলতে আমি কি বুঝি সেটা জানি, ব্ল্যাক বডি রেডিয়েশন কি সেটা বুঝলাম। আচ্ছা, রো নিউ ডি নিউ, আর নিউ ডি নিউ, বা রো ল্যামডা ডি ল্যামডা, আর ল্যামডা ডি ল্যামডা, তাদের মানে এখানে বলেছি। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স আছে, তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স আমি বলেছি। সেখান থেকে তোমার ভিন্স ডিসপ্লেসমেন্ট লট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিন ডিসপ্লেসমেন্ট ল থেকে তোমার সান বা অন্যান্য স্টারের টেম্পারেচার বের করতে পারা যায়। আচ্ছা, স্টিফেন বোলজম্যান ল একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যে টোটাল এক্সাইটমেন্ট যেটা বা তোমার যেটা বা যে টোটাল ফ্লাক্স বা টোটাল এনার্জি ডেন্সিটিটা টেম্পারেচারের ফোর্স পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এটা খুব ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার বাড়লে টোটাল এনার্জি ডেন্সিটি বাড়ে বা টোটাল এনার্জি ফ্লাক্সটা বাড়ে, কিন্তু কেমন করে বাড়ে, হ্যাঁ, সেটা এখান থেকে তোমাকে বুঝতে হচ্ছে।
আচ্ছা, এবারে এই যে এক্সপেরিমেন্টাল কাপগুলো ছিল তাকে থিওরিটিকে এক্সপ্লেন করার জন্য প্রথমে র্যালেজেন্স ফর্মুলা ছিল। র্যালেজেন্স ফর্মুলা হচ্ছে বেসড অন ক্লাসিক্যাল থিওরি। এটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি, এটা ক্লাসিক্যাল ফিজিক্সের থিওরি আর ক্লাসিক্যাল ফিজিক্সের উপরে বেস করে তিনি যে ফর্মুলাগুলো দিচ্ছেন সেই ফর্মুলাগুলো লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে এক্সপেরিমেন্টাল কাপটাকে এক্সপ্লেন করতে পারছে বা লং ওয়েভলেন্থ রিজিয়নে এক্সপেরিমেন্টাল কাপটাকে এক্সপ্লেন করতে পারছে। যখনই তোমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, ওয়েভলেন্থটা কমে যাচ্ছে, তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে আর চলছে না। এবং দেখতে পাওয়া যায় যখন ফ্রিকোয়েন্সিটা প্রচন্ড হাই হয়ে যাচ্ছে তখন টোটাল এনার্জি ডেন্সিটিটা ডাইভার্জ করে যাচ্ছে, বা যখন ওয়েভলেন্থটা পর্যন্ত শর্ট হয়ে যাচ্ছে টোটাল এনার্জি ডেন্সিটিটা ডাইভার্জ করে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে। এবং সেই আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে হচ্ছে প্রথম ঘটনা, যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্লাসিক্যাল ফিজিক্সের লিমিটেশন আছে বা ক্লাসিক্যাল ফিজিক্স কমপ্লিট নয়। এটা তখন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালের 14ই ডিসেম্বর একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন নিয়ে এলেন যে এনার্জি এক্সচেঞ্জ এক্সপ্রেশনের ডিস্ট্রিবিউটর কোয়ান্টাইজ হয়ে সেই মতো করে তিনি তার ডিস্ট্রিবিউশন ফর্মুলা দিলেন, যে ডিস্ট্রিবিউশন ফর্মুলা কিন্তু তোমার ওই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভে এক্সপেরিমেন্টের সমস্ত ফিচারগুলো কি কারেক্টলি এক্সপ্লেন করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা, একটা প্রবলেম করো তো তারা। হ্যাঁ বলো। এনার্জি ফ্লাক্স মানে হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। মানে একক ধর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, ধর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, হ্যাঁ, তার মধ্যে থেকে 1 সেকেন্ডে কতখানি এনার্জি ফ্লো করছে সেটাকে বলা হয় এনার্জি ফ্লাক্স। মানে এনার্জি ফ্লোস পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, তাকে এনার্জি ফ্লাক্স বলে। আর একটা প্রবলেম করো তো, যে ধরো আমি এরকম বললাম যে যে হোয়াট উইল বি, আচ্ছা এটা এটা লাল কালিতে লিখি, প্রবলেম তো। হোয়াট উইল বি দ্য total the energy flux of a black body when its temperature is 300 Kelvin. আচ্ছা, how this energy flux, how does this energy flux change when temperature is double? এটা তা দুটো কোশ্চেন আমি জুড়ে দিয়েছি। হ্যাঁ, হোয়াট উইল বি দ্য টোটাল এনার্জি ফ্লাক্স অফ এ ব্ল্যাক বডি when its temperature is 300 Kelvin, এইটা। তার সঙ্গে সঙ্গে আরেকটা পোর্শন আমি জুড়ে দিয়েছি, হাউ ডাজ দিস এনার্জি ফ্লাক্স চেঞ্জ when টেম্পারেচার ইজ ডাবল। টেম্পারেচার যখন ডাবল করা হলো এনার্জি ফ্লাক্সটা কি চেঞ্জ হবে। দেখো, তোমাকে টোটাল এনার্জি ফ্লাক্স ক্যালকুলেট করতে দিচ্ছে অফ এ ব্ল্যাক বডি। টোটাল এনার্জি ফ্লাক্স অফ এ ব্ল্যাক বডি যখন ক্যালকুলেট করবে সেটা তোমার স্টিফেন বোলজম্যান ল থেকে আসবে। এই এমটিটা হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স, সেটা কত সিগমা টি টু দি পাওয়ার 4, যেখানে সিগমার ভ্যালু তোমার বলে দেওয়া আছে 5.67 × 10⁻⁸ জুল পার সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। তাহলে বলো এই ফর্মুলা থেকে তোমাকে টোটাল এনার্জি ফ্লাক্সটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো তোমার টেম্পারেচারটা দরকার, টেম্পারেচার বলে দেওয়া আছে, আর সিগমা তোমার ভ্যালুটা বলে দেওয়া আছে, সেই মতো করে ক্যালকুলেট করে ফেলো। যেখানে টেম্পারেচার 300 কেলভিন বলে দেওয়া আছে, টোটাল এনার্জি ফ্লাক্সটাকে ক্যালকুলেট করে ফেলো এই ফর্মুলাকে ব্যবহার করে। করো, ক্যালকুলেট করো।
করছো? হুম। দেখো, তাহলে আমি টেম্পারেচারকে 300 কেলভিন টু দি পাওয়ার 4 করলাম, তাহলে কেলভিন টু দি পাওয়ার 4 আর কেলভিন টু দি পাওয়ার -4 কেটে চলে গেল। আর এবারে দুটো শূন্য আছে, মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 100 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার 8 হয়, এখানে 10 টু দি পাওয়ার -8 আছে, এই দুটো কেটে চলে গেল। 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা হবে। এটা গুণ করো, 9 মানে 81, তাহলে 5.67 ইন্টু 8 459 দশমিক কত 459 পয়েন্ট কত 27 জুল পার সেকেন্ড মিটার টু দি পাওয়ার মাইনাস। এইটা হচ্ছে তোমার অ্যান্সার বেরিয়ে যায়। তাহলে প্রথম যে পার্টটা, প্রথম পার্টটার অ্যান্সারটা তোমার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পার্টটার অ্যান্সার কি হবে? দেখো, যেহেতু এমটিটা প্রপোর্শনাল টি টু দি পাওয়ার 4, তাহলে when temperature is double, তো টেম্পারেচার ডাবল হবে, কি হবে দেন এমটি উইল বি 8 ফোল্ড, তাই না? 8 ফোল্ড নয়, ডাবল মানে 16 ফোল্ড, 16 গুণ হয়ে যাবে। মানে টেম্পারেচার টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল, তো এবার টেম্পারেচারটাকে তুমি ডাবল করে দাও, তাহলে এক্সাইটমেন্টটা কত হবে, বা তোমার টোটাল এনার্জি ফ্লাক্সটা কত হবে? 2 টু দি পাওয়ার 4 টাইমস হয়ে যাবে, অর্থাৎ 16 টাইমস হয়ে যাবে, তাই না? তাই না? তাহলে ফ্লাক্স অ্যাট, যদি তোমার 6 কেলভিন তোকে ক্যালকুলেট করতে হবে, তাহলে কি করতে তুমি, যেটা ছিল 459.27 459.27 জুল পার সেকেন্ড মিটার টু পার মাইনাসে, তাকে তোমাকে গুণ করতে হচ্ছে 16 দিয়ে। এটা এটা করে কত বেরো? 7,348. হুম, $7,348.32 জুল সেকেন্ড ইনভার্স মিটার টু দি পাওয়ার মাইনাস। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়া। মিনিট
আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবারে আমি ওই যেটা আগে করতাম আর কি, প্রত্যেক দিনে 10টা করে এমসিকিউ, হ্যাঁ, প্রত্যেক দিনে 10টা করে এমসিকিউ তোমাকে সলভ করতে বলতাম, মানে একদম ইনস্ট্যান্ট আর কি, সঙ্গে সঙ্গে আর কি, মানে ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে, যেটা আগের দিনে যে ক্লাসটা হয়ে গেছে তার উপরে বেশ করে আর কি। তাহলে আমরা আগে যে অ্যাটমিক স্ট্রাকচার ক্লাসটাকে নিয়েছি আর কি, তার উপরে বেশ করে আমি তোমার 10টা এমসিকিউ বলছি, 10টা এমসিকিউর উত্তরগুলো তোমরা বলো, আমরা ইনস্ট্যান্ট এখানে বসেই করে নেবো জিনিসটাকে। তো প্রথমটা পড়ো, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট রিপ্রেজেন্টস, কোন অপশনটা কারেন্ট? নাম্বার অফ নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস, নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস, অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট, ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট, কোনটা? Number of protons in the nucleus. নাম্বার অফ প্রোটনস, এটা। তারপরের কোশ্চেনটা পড়ো। But atoms are bombarded with alpha particle, only a few in meson suffer deflection, other pass out undeflected. This is because the force of repulsion on the moving alpha particle is small, the force of attraction of the alpha particle to the oppositely charged electron is very small. There is only one nucleus and large number of electrons. The nucleus occupies much smaller volume compared to the volume of the atom. কোনটা সত্যি? মানে অপশন বি হবে, the force of attraction of the alpha particle to the opposite charge. ঠিক করে বলো, দেখো, ভেবে দেখো। এটা তো তোমার রাদারফোর্ডে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে ম্যাক্সিমাম আলফা পার্টিকেলই যা সোজা বেরিয়ে চলে যায়, মাত্র 2-1টা ডিফ্লেক্টেড হয়। সেটা কেন? The nucleus occupies much smaller volume compared to the volume of the atom. একদম। হুম, কারণ অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা, খুব ছোট্ট একটা পোর্শন আছে যেখানে নিউক্লিয়াসটা আছে, সেই জন্য। তারপর একটা বলো, হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড অফ নাইট্রোজেন ইজ আইসোইলেকট্রনিক উইথ CO2? আচ্ছা, আইসোইলেকট্রনিক স্পিসিস আমি আগের দিন বলেছিলাম, দুটো স্পিসিস হ্যাভিং ইকুয়াল নাম্বার অফ টোটাল ইলেকট্রন, তাকে আইসোইলেকট্রনিক স্পিসিস বলে। তাহলে এবারে বলো যে CO2-র সঙ্গে আইসোইলেকট্রনিক কোনটা? কোথায় বলো তো, CO2-তে কতগুলো ইলেকট্রন আছে সেটা বলো তো দেখি। CO2-র মধ্যে কতগুলো ইলেকট্রন আছে কে বলবে? কটা? 38. ভালো করে বলো। অক্সিজেন অ্যাটমে কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকবে স্যার। হ্যাঁ, তাহলে CO2-তে টোটাল ইলেকট্রন কত থাকবে? 22টা করে। আর দুগুণে 16 আর 6 22টা, একদম 22টা থাকবে। তাহলে এবারে বলো, এই অক্সাইডগুলোর মধ্যে কার ক্ষেত্রে 22টা ইলেকট্রন আছে বলো? স্যার প্রথম একটা NO2টা। NO2-এর ক্ষেত্রে কি করে 22টা হচ্ছে? There be a N2O. প্রথমটার ক্ষেত্রে তো আর দুগুণে 16 আর 7-এ 23টা হয়ে যাচ্ছে। পরেরটা কত হচ্ছে? 7 দুগুণে 14 আর 8-এ 22টা। তাহলে এইটা হবে N2O, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা বলো, এক্সিস্টেন্স অফ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস ওয়াজ এস্টাবলিশড বাই পজিটিভলি অ্যানালিসিস, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এক্স-রে অ্যানালিসিস, ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট, কোনটা হবে? এক্সিস্টেন্স অফ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস ওয়াজ এস্টাবলিশড বাই, মানে নিউক্লিয়াসের অস্তিত্ব, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের অস্তিত্ব কোন এক্সপেরিমেন্টে প্রমাণ হয়? Discharge tube experiment. ঠিক করে ভেবে দেখো, নিউক্লিয়াসের অস্তিত্বের কথা কোন এক্সপেরিমেন্টে বোঝা গেছে? স্যার ডি হবে। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে। আলফা, হ্যাঁ। আলফা স্ক্যাটারিং।
আচ্ছা নেক্সট, হু ডিসকভার নিউট্রন? Chadwick. The number of electrons in the nucleus of carbon 12 is, number of electron in the nucleus of carbon 12 is কত? 12টাই তো। নিউক্লিয়াস বলছি, ইলেকট্রন জিরো। ইলেকট্রন 0 হবে। নিউক্লিয়াসের মধ্যে বলছে না, হ্যাঁ। কার্বনের ইলেকট্রন 6টা, কার্বনের এমনি ইলেকট্রন 6টা, কিন্তু সেই ইলেকট্রন তো বাইরে থাকে, হ্যাঁ, নিউক্লিয়াসে কেউ থাকে না। তারপরে the charge of an atom containing 17 protons আর 18 neutrons and 18 electrons is কত হবে? 17টা প্রোটন, 18টা নিউট্রন এবং 18টা ইলেকট্রন আছে, তার চার্জ কত হবে? -1 হবে তো। -1 হবে। মানে মানে প্রোটন আর ইলেকট্রন, মানে ইলেকট্রনের সংখ্যা মাইনাস প্রোটনের সংখ্যা, এই ডিফারেন্সটাকে করবে, হ্যাঁ, মানে উল্টোটা আর কি, মানে প্রোটনের সংখ্যা মাইনাস ইলেকট্রনের সংখ্যা, ডিফারেন্সটাকে করবে, যেটা হবে সেটা হচ্ছে তোমার চার্জটা। তারপর একটা বলো, দ্য নাম্বার অফ প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস ইন দ্য এলিমেন্টস Y23189 ইজ, বলো, প্রোটন, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস, মানে প্রথমটা হবে প্রোটন, তারপর একটা নিউট্রন, তারপর একটা ইলেকট্রন, কিন্তু P1টা হবে মনে হচ্ছে। সে একটা হবে। যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন হয়ে গেল, আর নিউট্রনের সংখ্যা যে 231 থেকে 89 তোমায় বাদ দেবে 142 হচ্ছে। দেখো, দ্য ডিসকভারি অফ নিউট্রন ওয়াজ ভেরি লেট বিকজ, কেন নিউট্রন আবিষ্কার করতে এত দেরি হলো কেন? চার্জলেস বলে, চার্জলেস বলে। আর তারপরে ওয়াটারমেলন মডেল অফ অ্যাটম ওয়াজ প্রপোজড বাই জে থমসন। ঠিক আছে, থমসন, কি হবে? জে থমসন। ঠিক আছে, একদম। হ্যাঁ, তো দেখো এরকম এই ছোট ছোট এমসিকিউ আস্তে 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 আমাদের করতে হবে। মানে ধরো আমরা যদি প্রত্যেকটা ক্লাসে 10টা করে বা 15টা করে এমসিকিউ করি, তাহলে দেখবে 2 বছরে অনেক এমসিকিউ করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা ওই একবারে শেষে প্রচুর এমসিকিউ একসাথে তোমার ক্লামজি হয়ে যাচ্ছে, তার বদলে এই প্রত্যেকদিন আমি তোমাদেরকে এরকম করে ধরো 10টা 15টা করে এমসিকিউ আমি তোমার করাবো আর কি। কোনোদিন হয়তো আমি এই একদম এখানে যেমন সরাসরি একদম সহজ বলে সরাসরি করালাম, অন্যদিন যেটা হবে যে আমি যে তোমাকে এটা পাঠাবো, তোমার যে পিডিএফটা বা পিপিটিতে পাঠাবো, সেই পিপিটির মধ্যে হচ্ছে বেশ কতগুলো এমসিকিউ তোমার দেয়া রইলো, তুমি বাড়িতে ভেবে রাখলে, হ্যাঁ, পরের দিন যা আমরা একটু শুধু ঝালিয়ে নিলাম, সেভাবেও করতে পারি, ঠিক আছে? আজকে 9টায় পড়াটা আছে তো তোদের নাকি? কার কার যে 9টায় পড়া থাকে? যাদের আজকে হচ্ছে তারা জয়েন করে। জয়েনই করেনি। এরা কোথায় গেল? উদয়ন টুদয়ন গেল কোথায় সব? ওদেরও কি চার্জ ফার্জ চলে গিয়েছিল নাকি? আলটিমেটলি তো জানা গেল, আমি ওকে SMS ও করলাম, মৃণাল, উদয়ন, হ্যাঁ, তারপর আমাদের ওখানকার ওই ওই যে কি নাম ওর, আরেকজন ইয়ে না, আরেকজন প্রীতম, দেখো নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে ফেনোমেনন, যেখানে লাইট, হ্যাঁ, সেটা যে জাস্ট তোমার তার লাইটের এনার্জিটা, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে একদিন ভাবা হতো এবং লাইটের এনার্জি কন্টিনিউয়াস ভাবা হতো, কিন্তু দেখবো যে না, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক, মানে লাইট যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছিল বা ওয়েভ ছিল, সেটা অ্যাকচুয়ালি ওয়েভ নয়। তার মানে ওয়েভ নয় মানে হচ্ছে তাই ওয়েভের সাথে সাথে তার একটা পার্টিকেল নেচার থাকে, মানে লাইটের যে কালেকশন অফ এনার্জি প্যাকেট, যাকে ফোটনস বলা হয়, যে প্রত্যেকটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। এই যে কনসেপ্টটা বিজ্ঞানী আইনস্টাইন কি করে এক্সপ্লেন করছেন, সেটা আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের কনটেক্সটে সেটা বলবো নেক্সট ক্লাসে। আমরা ফটো ইলেকট্রিক এফেক্টটাকে বলবো আর, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, এন্ড অফ লেকচার। ঠিক আছে, পরের দিন ফটো ইলেকট্রিক এফেক্টে কথাবার্তা হবে।
তো দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে তাহলে আজকে, হ্যাঁ আচ্ছা, আর পিডিএফটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। আগের দিনের গুলো পেয়েছিলিস তো, আগে দুদিনের গুলোই? হ্যাঁ হ্যাঁ, লিখে নিয়েছি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি এ সপ্তাহে আসলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই আমাদের পরীক্ষা টরীক্ষা এই গন্ডগোলের জন্য যেতে পারিনি। সামনের সপ্তাহে পজিটিভলি যাবো আর কি। হ্যাঁ অবশ্যই যাবো। ক্লাস কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখলাম।